সুনিতা দেবী তার দুই ছেলের সঙ্গে মধ্যবিত্ত পরিবারের দুই মেয়ে রীতা এবং লীলার বিয়ে ঠিক করে। কিন্তু বিয়ের কথা বলার সময় সুনিতা দেবীর একটাই চাহিদা থাকে, বিয়ের পর তার দুই বৌমাকে ঘোমটা দিয়ে থাকতে হবে। আর রীতা এবং লীলার বাবা মা তাদের এই শর্ত মেনে বিয়ে দিতে রাজি হয়ে যায়। কিন্তু এই গরমের মধ্যে দুই মেয়ের এমন ঘোমটা দেওয়ার বিষয়টা মোটেই পছন্দ হয় না। মা, বিয়ের পর আমি মুখে অমন করে এক হাতা ঘোমটা দিতে পারবো না, কারণ নতুন বউয়ের মুখে যদি ঘোমটা থাকে তাহলে নতুন বউয়ের সাজ লোকে দেখবে কি করে বলো? আর তার উপর এমন পচা গরমে মুখে ঘোমটা দিলে ঘেমে আমরা দুই বোন একেবারে মরে যাব। মা, তোমরা ওদেরকে বলো আমরা ওনাদের শর্তে রাজি নই। হ্যাঁ হ্যাঁ, আমি এই কথা বলি আর তোদের বিয়েটা ভেঙে যাক। আজকালকার দিনে এত ভালো সম্বন্ধ হাতছাড়া করা পাপ। ওদের কোনো যৌতুকের চাহিদা নেই, কিচ্ছু নেই, শুধু ওরা চাই বাড়ির বউ ভদ্রভাবে মাথায় ঘোমটা দিয়ে থাকুক। তাই তোদের একটু মানিয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই। এই বলে ছায়াদেবী সেখান থেকে চলে যায়। কিছুদিনের মধ্যেই এই প্যাচপ্যাচে গরমে রীতা এবং লীলার সাথে রাজ ও কুমারের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের পর থেকেই তাদের শাশুড়ি মা দুই বৌমার মাথা থেকে ঘোমটা পড়তে দেয় না, এমনকি শাশুড়ি মাও মুখে ঘোমটা দিয়ে থাকে। দুই বৌমাকে বরণ করার পর শাশুড়ি মা তাদের কাছে গিয়ে বলে, দেখো আমার নতুন দুই বৌমা, তোমাদের মাথা থেকে যেন কোনো মতে ঘোমটা না সরে যায়, কারণ তোমাদের বয়োজ্যেষ্ঠ শ্বশুর মশাই আছেন, উনি যেন তোমাদের মুখ দেখতে না পান। কিন্তু মা, এই গরমে সবসময় ঘোমটা দিয়ে কিভাবে থাকবো? আপনি যে ঘোমটা দিয়ে রাখেন, আপনার গরমে কষ্ট হয় না? না, আমার কষ্ট হয় না। আমি 30 বছর বিয়ে করে এসেছি আর সব সময় মাথায় ঘোমটা দিয়ে থাকি, আমার গরম লাগে না। তোমাদেরও কোনো অসুবিধা হবে না, অভ্যাস হয়ে যাবে তোমাদের। এই বলে মিলি দেবী সেখান থেকে চলে যায়। কিন্তু দুই বউয়ের এমন মাথায় ঘোমটা দিয়ে থাকতে খুবই সমস্যা হয়। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে যখন দুই বৌমা ঘোমটা দিয়ে রান্নাঘরে যায়, তখন তাদের প্রকৃত সমস্যা হতে শুরু করে। দেখো, আমরা কিন্তু বরাবর জলখাবারে রুটি খাই, তাই তোমরা দুই বৌমা মিলে আমাদের জন্য রুটি আর আলু পটলের তরকারি রান্না করো। এই গরমের মধ্যে রুটি বানাবো কি করে, তাও আবার ঘোমটা মাথায় দিয়ে? চোখে তো কিছুই দেখতে পাচ্ছি না, কি জ্বালাতনে পড়লাম রে বাবা, ঘেমে স্নান করে যাচ্ছি একেবারে। মিলি দেবী রুটি বানানোর কথা বলে সেখান থেকে চলে যায়। আর দুই বৌমা বিপদে পড়ে, কারণ আটা মেখে রুটি বেলে সেকতে সেকতে তাদের মুখ একেবারে ঘামে স্নান করতে শুরু করে। আর সেই ঘাম গিয়ে পড়ে রুটির মধ্যে, কিন্তু দুই বৌমা সেটা কিছুতেই দেখতে পায় না। তারা দুই বৌমা ঘাম মিশ্রিত রুটি বানাচ্ছে, এমন সময় তাদের শাশুড়ি মা সেখানে চলে আসে। একি, তোমরা কি করছো? তোমাদের মুখ থেকে সব ঘাম তো রুটির মধ্যে টপ টপ করে পড়ছে, কিন্তু তোমরা কিছু দেখতে পাচ্ছ না? ছি 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 ছি, মাথায় ঘোমটা দিতে হয়েছে বলে তোমরা এখন আমাদেরকে ঘাম মেশানো খাবার খাওয়াবে? বিশ্বাস করুন মা, আমরা দেখতে পাইনি। এই ঘোমটা দেওয়া আমাদের অভ্যাস নেই তো, তাই আমরা সত্যিই কিছু চোখে দেখতে পাচ্ছি না। আপনি ক্ষমা করে দেবেন আমাদের। হ্যাঁ মা, ঘোমটা দিয়ে খুব গরম লাগছে, তাই তো আমরা এত ঘেমে যাচ্ছি। আমরা ঘোমটা খুলে রুটি বানাবো মা, কারণ রান্নাঘরে তো এখন কেউ আসবে না, শুধু আমরা দুজনই থাকবো। মিলি দেবী এরকম ঘোমটা খোলার কথা শুনে খুবই রেগে যায়। সে তখনই তার দুই বৌমাকে দুটো বড় বড় রুমাল নিয়ে এসে দেয় আর সব রুটি নতুন করে বানাতে বলে। ফলে দুই বৌমা গরমের মধ্যে ঘোমটার তলায় রুমাল দিয়ে ঘাম মোছে আর তার সাথে সব রুটি নতুন করে তৈরি করে। এইভাবে গরমের মধ্যে ঘোমটা দেওয়ার জন্য দুই বৌমার একেবারে নাজেহাল অবস্থা হয়ে দাঁড়ায়। এমনই একদিন, মা এই দেখো, আমি আর দাদা সবার জন্য একটা হাই স্পিড টেবিল ফ্যান নিয়ে এসেছি। সবাই এই ফ্যানে গরমে হাওয়া খেতে পারবে আর কাউকে গরমে কষ্ট করতে হবে না। যাক, ভালো করেছিস। এই টেবিল ফ্যানটা বারান্দায় রেখে দে, যার যখন ইচ্ছে হবে তখন ব্যবহার করবে। বিশেষ করে তোর বাবা পেপার পড়ার সময় টেবিল ফ্যান চালিয়ে পেপার পড়তে পারবে। স্বপন সেই টেবিল ফ্যান বারান্দায় রেখে দেয় আর সবাই মিলে সেই টেবিল ফ্যানে হাওয়া খেতে শুরু করে। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন বারান্দায় কেউ না থাকায় এমন সময় রীতা গরমে ঘামতে ঘামতে মাথায় ঘোমটা দিয়ে বারান্দায় আসে। উফ, কি গরম লাগছে, আর মাথায় ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখি বলে মুখে ঘামাচি হয়ে গেছে আমার। এই বলে রীতা চারিদিকে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই, আর সে সঙ্গে সঙ্গে মাথা থেকে ঘোমটা খুলে দেয় এবং বারান্দার টেবিল ফ্যান চালিয়ে মুখে হাওয়া খায়। ঘোমটা খুলে টেবিল ফ্যানের হাওয়া খাওয়ার ফলে তার খুবই আরাম লাগে। কি ঘুম পাচ্ছে, এতদিন পর ঘোমটা খুলে খুব আরাম পেয়েছি, ঘুমে চোখ একেবারে ঢুলে আসছে। এভাবেই রীতা ঘোমটা খোলা অবস্থায় বারান্দায় ঘুমিয়ে পড়ে। আর ঠিক কিছুক্ষণের মধ্যেই তার শ্বশুর মশাই বিমল বাবু হাতে পেপার নিয়ে বারান্দায় চলে আসে। আর নতুন বৌমাকে এরকম ঘোমটা খোলা অবস্থায় দেখে শ্বশুর মশাই প্রচন্ড পরিমাণে রেগে যায়। ছি ছি ছি,
এই কথা বলতে না বলতেই রিতার ঘুম ভেঙে যায় আর শ্বশুর মশাইকে দেখে তার লজ্জায় একেবারে মাথা কাটা যায়। আমি আজ পর্যন্ত ঘুমটার জন্য নিজের বউয়ের মুখটাই ভালো করে দেখে উঠতে পারিনি, আর আমার বাড়ির বৌমাটাকে দেখো ঘুমটা খুলে বারান্দায় ঘুমাচ্ছে। এমন সময় বাড়ির সকলে সেখানে জড়ো হয়ে আসে আর সবাই মিলে রিতাকে খুবই বকাবকি করতে থাকে। এই দেখে রিতা তৎক্ষণাৎ নিজের মাথায় ঘোমটা দিয়ে দেয়। এভাবে প্রতিনিয়ত গরমের মধ্যে ঘোমটার জন্য তারা কোনো না কোনো বিপদে পড়ে। এভাবেই কিছুদিন কাটে। একদিন লীলা এবং রিতা যখন নিজেদের ঘরে গিয়ে সকলের আড়ালে মাথা থেকে ঘোমটা খোলে, তখন তারা দেখতে পায় তাদের মুখ ঘামাচিতে একেবারে লাল হয়ে গেছে আর সেই সাথে তাদের মুখে ফোড়া উঠেছে। দেখ আমাদের মুখের কি অবস্থা হয়েছে, আমরা নিজেরাই নিজেদেরকে চিনতে পারছি না। শুধুমাত্র এই পুরানো মানসিকতার ঘোমটার জন্য আজকে আমাদের এই অবস্থা। দেখতে দেখতে যতই দিন যেতে থাকে গরমের পরিমাণ যেন আরোই বাড়তে থাকে। একদিন লীলা মাথায় ঘোমটা দিয়ে ঘর মোছার সময় ঠিকঠাক ভাবে দেখতে না পাওয়ায় ছাদের সিঁড়িতে বেশ কিছুটা জল পড়ে যায়, কিন্তু লীলা সেটা দেখতে পায় না। কিছুক্ষণ পর তার শাশুড়ি মা গরমের মধ্যে বিকেলে ছাদ থেকে হাওয়া খেয়ে নিচে নামার সময় সেই সিঁড়িতে জমে থাকা জলে পা পড়ে তার পা পিছলে যায়। ও বাবা গো, মরে গেলাম গো, আমার পা ভেঙে গেল। এমন সময় তার দুই বৌমা দৌড়ে সেখানে আসে। এ বাবা, আমি ঘোমটা দিয়ে ঘর মুছছিলাম, তখন মনে হয় সিঁড়িতে জল পড়ে গিয়েছিল, কিন্তু আমি তো দেখতেই পাইনি, আর আমাদের শাশুড়ি মায়ের পা পিছলে গেছে। মা উঠুন, আমরা এক্ষুনি ডাক্তার ডেকে নিয়ে আসছি, তাড়াতাড়ি উঠুন, আপনি উঠুন। এই বলে দুই বৌমা শাশুড়ি মাকে তুলে ঘরে নিয়ে যায়। আর তখন তাদের শাশুড়ি মা দুই বৌমাকে ভীষণ পরিমাণে বকাবকি করতে শুরু করে। আমি বুঝতেই পারছি এই গরমে তোমাদের কষ্ট করে যাতে মাথায় ঘোমটা দিতে না হয় তাই জন্য তোমরা এরকম বদমাইশি করছো, কিন্তু তবুও তোমাদেরকে ঘোমটা দিতেই হবে, তাতে আমার কোমরের হাড়ও ভেঙে যাক না কেন। মা, এটা তো আমার ভুল, আমি ঘর মুছতে গিয়ে কিছু দেখতে পাইনি, তাই আপনি জলে পিছলে পড়ে গেছেন, এরপরে আর কখনো এরকম হবে না। এভাবেই সময় কাটতে থাকে। একদিন লীলা এবং রিতার এক বান্ধবী তাদেরকে ফোন করে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে, সেই সাথে তাদের শ্বশুর বাড়ির পরিবারকেও নিয়ে যেতে বলে। এর ফলে লীলা এবং রিতা দুজনেই খুবই খুশি হয়। তারা বিয়ে বাড়িতে যাবে বলে খুব সুন্দর করে সেজেগুজে তৈরি হয়ে নেয়, কিন্তু সেখানেও তাদের শত্রু হয়ে ওঠে তাদের ঘোমটা, কারণ তাদের শাশুড়ি মাও তাদের সঙ্গে যাওয়ার জন্য তৈরি হয়। কিরে, গরমে ঘামের মধ্যে আমাদের সব মেকআপ তো গলে গেল, এবার কি হবে? মাকে না নিয়ে গেলেই বোধহয় ভালো হতো। তুই ওই বুড়ি শাশুড়িকে না নিয়ে যাবি কোথায়? আমরা ঘোমটা দেবো বা দিয়েছি কিনা সেটা দেখার জন্যই তো উনি আমাদের সঙ্গে যাচ্ছেন। এই বলে তারা সবাই গাড়িতে করে বিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু রিতা এবং লীলার বান্ধবী প্রিয়া তাদের দুজনের এরকম মাথায় ঘোমটা দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ সে ভীষণ পরিমাণে আধুনিক মানসিকতার মেয়ে ছিল। কিরে, আমার বিয়েতে এরকম মাথায় ঘোমটা দিয়ে এসেছিস কেন? আমার বিয়ে হচ্ছে তবু আমি মাথায় ঘোমটা দিয়ে নেই, আর তোরা ঘোমটা দিয়ে আছিস? ঘোমটা খুলে দে, সবাই দেখ তোদের দিকে তাকিয়ে হাসছে, কারণ পাগলেও এরকম গরমের মধ্যে মাথায় ঘোমটা দেয় না। এই, তুমি তো ভারী অসভ্য মেয়ে, বিয়ের দিন মাথায় ঘোমটা দাওনি, আর এখন আমার দুই বৌমাকে মাথা থেকে ঘোমটা খোলার জন্য উস্কাচ্ছ। আর বৌমা, তোমাদের বন্ধু এরকম অসভ্য জানলে কোনোদিন আমি তোমাদেরকে নিয়ে এই বিয়ে বাড়িতে আসতাম না। মা, এরকম করে বলবেন না, আমরা তো ঘোমটা খুলিনি বলুন, গরমে মরে গেলেও তো আমরা ঘোমটা খুলবো না, আপনি চলুন এখন এখান থেকে। আমি ভাবতেই পারছি না বিয়ের পর তোরা এরকম পুরানো দিনের মাধবীলতা হয়ে যাবি। ছি ছি ছি, তোদের নিমন্ত্রণ করেই আমি ভুল করেছি। এই শুনে মিলি দেবী তখনই তার দুই বৌমাকে বাড়িতে নিয়ে চলে যায়, কিন্তু এত কিছুর পরও দুই বৌমা ঘোমটা খোলার অনুমতি পায় না। অন্যদিকে তাদের শাশুড়ি মা তার দুই বৌমাকে ভুল বুঝতে শুরু করে। তোমরা দুজনেই ইচ্ছা করে বন্ধুকে দিয়ে আমাকে অপমান করালে বলো, যাতে আমি তোমাদের ঘোমটা খুলে দিতে বলি। তোমরা এই ঘোমটা সহ্য করতে পারছো না, তাই তো? তাহলে তোমরা ঘোমটা খুলে দাও, কিন্তু বাপের বাড়িতে গিয়ে, এখানে নয়। এই বলে মিলি দেবী নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন দুই বৌমা রান্নাঘরে রান্না করছে, এমন সময় হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় আর সকলে গরমের মধ্যে হাঁসফাঁস করতে শুরু করে। এমন সময় বিমল বাবুর এক বন্ধু পিয়াস বাবু ছাদে হাওয়া খেতে খেতে বিমল বাবুর সঙ্গে গল্প করবে বলে তাদের বাড়িতে আসে। পিয়াস, তুই ছাদে গিয়ে বস, আমি আসছি। আর বৌমা, তোমরা আমাদের 2 কাপ চা করে দাও, কখন কারেন্ট আসবে তার তো কোনো ঠিক নেই। এই বলে বিমল বাবু প্রথমে ঘরে যায় আর কিছুক্ষণ পর হাত পাখা নিয়ে ছাদে ওঠে। অন্যদিকে মাথায় ঘোমটা দিয়ে অন্ধকারের মধ্যে দুই বৌমা চা করে। মিলি দেবী তখন চা নিয়ে ছাদের দিকে যায়। সেই সময় মিলি দেবী তার স্বামীকে কথা বলতে শুনতে পায়।
আর বলিস না বন্ধু, 60 বছর বয়স হয়ে গেল, এখনো নিজের বউয়ের ঘোমটার জন্য ঠিকঠাক ভাবে তাকে দেখতেই পাইনি। তাই ওর প্রতি আমার কোনো টান নেই রে। পাশের বাড়ির পলাশের বউকে দেখেছিস তো, কত সুন্দর, ঘোমটা দেয় না। ওকে দেখার জন্যই তো আমি বারান্দায় পেপার নিয়ে বসে থাকি, দেখলে চোখ ভরে যায় একেবারে। এই শুনে মিলি দেবীর হাত থেকে চায়ের কাপ পড়ে যায়, আর সেই মুহূর্তে লাইট জ্বলে ওঠে। বিমল বাবু তাকিয়ে দেখে যে পিয়াস বাবু ছাদে নেই, সেখানে তার বউ মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে বিমল বাবু খুবই ভয় পেয়ে যায়। আসলে পিয়াস বাবু যখন ছাদে অপেক্ষা করছিল তখন তার ফোন আসায় সে কিছু না বলেই তাদের বাড়ি থেকে চলে যায়, কিন্তু বিমল বাবু সেটা জানতে পারে না। মিলি, আমায় ক্ষমা করে দাও, আমি সত্যি তোমায় কষ্ট দিতে চাইনি, আমি সত্যিই অনেক ভুল করেছি। আমি এতদিন তোমার ভালোর জন্য মাথায় ঘোমটা দিয়েছি, আর তুমি শেষে কিনা ছি। তোমার মা বলেছিলেন বাড়ির বউরা সভ্য, তাই মাথায় ঘোমটা দিয়ে থাকে। এখন মনে হচ্ছে সভ্য তো আমার চুলোই যাক। এই গরমে কষ্ট হলেও আমি মাথা থেকে ঘোমটা খুলিনি। আমার বৌমাদেরকেও আমি ঘোমটার জন্য অত্যাচার করেছি, কিন্তু আর নয়। এই বলে মিলি দেবী নিচে চলে যায় এবং তার ছেলে এবং বৌমার সামনে সব সত্যি ঘটনা বলে দেয়। এর ফলে বিমল বাবুর সকলের সামনে একেবারে লজ্জায় নাক কাটা যায়। বৌমা, এই গরমের মধ্যে তোমাদেরকে আর মাথায় ঘোমটা টেনে রাখতে হবে না, তোমরা ঘোমটা ছাড়া ঘুরে বেড়াতে পারো। আর আমিও মাথায় ঘোমটা দেব না, অনেক হয়েছে, আর নয়। এবার আমরাও গরমে আরাম করব আর ঘোমটাকে ছুঁড়ে ফেলে দেব। বৌমা, ঘোমটা খোলো। আমার জন্য আমার 2 ছেলে বৌমা অনেক কষ্ট পেয়েছে, আর আমি আর কোনোদিনও এই কাজ করব না। তোমরা দয়া করে আমায় ক্ষমা করো, আর আজ থেকে কেউ ঘোমটা দিয়ে রেখো না। এই শুনে মিলি দেবী মাথার ঘোমটা খুলে দেয়, কিন্তু গরমের মধ্যে সব সময় মাথায় ঘোমটা দিয়ে রাখার জন্য তার মুখে প্রচুর পরিমাণে ঘামাচি হয়। আর এই দেখে তার স্বামী এবং ছেলে বৌমা সকলেই খুবই কষ্ট পায়। সেদিনের পর থেকে তাদের কাউকে আর মাথায় ঘোমটা দিয়ে থাকতে হয় না। তারা সবাই মিলে আরাম করে ঘোমটা খুলে সংসারের সমস্ত কাজকর্ম করে। সুমনা তার স্বামী মোহনের সঙ্গে বিষ্ণুপুর নামক গ্রামে বাস করে। সুমনা খুবই সংস্কারী মেয়ে ছিল। তার শাশুড়ি মা শ্বশুর মশাই বলতে কেউ ছিল না। বাড়িতে শুধুমাত্র সুমনা এবং তার স্বামী থাকতো। মোহন কাজে চলে গেলে সুমনা বাড়িতে একাই সময় কাটাতো। এভাবেই হাসি খুশি সুমনার দিন কাটতে থাকে। কিন্তু হঠাৎই একদিন, ইস, চিরুনিতে এতগুলো চুল, আমার এত চুল উঠছে কেন? এই কদিন ধরে আমি লক্ষ্য করছি আমার মাথা থেকে সব চুল যেন ঝরে যাচ্ছে, কিন্তু আমার সঙ্গে এরকম কেন হচ্ছে? হে উপরওয়ালা, আমার এই চুলের জন্যই আমার স্বামী আমাকে পছন্দ করেছিল। দয়া করে আমার এই লম্বা চুলটা আমার থেকে কেড়ে নিও না তুমি। সুমনা নিজের মনে মনে কথা বলতে বলতে তার চুলটাকে বেঁধে নিয়ে আবার কাজে লেগে পড়ে। কিছুক্ষণ পর মোহন ঘুম থেকে উঠে ডাইনিং টেবিলে চলে আসে। সুমনা, খাবারটা হলো নাকি এখনো বসে থাকতে হবে? হ্যাঁ মোহন, একটু অপেক্ষা করো, এই তো হয়েই গেছে। এই বলে সুমনা তাড়াতাড়ি করে মোহনকে খাবার দেয় এবং তার টিফিনও প্যাক করে দেয়। মোহন খাবার খেয়ে এবং টিফিন নিয়ে নিজের কাজে বেরিয়ে পড়ে। আর এদিকে সুমনা তার ঝরে পড়া চুল নিয়ে আবার চিন্তা করতে থাকে। আসলে বিয়ের আগে মোহন যখন সুমনাকে দেখতে যায় তখন সুমনার লম্বা চুল দেখে মোহন তাকে পছন্দ করে। কাকিমা, আপনার মেয়েকে দেখতে ভালো হোক কিংবা খারাপ তাতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আপনার মেয়ের যে এত সুন্দর ঘন লম্বা চুল, এটাই আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাই আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়েকে আমি বিয়ে করব, আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি বিয়ের তোড়জোড় শুরু করে দিন। এভাবেই মোহন সুমনের মাকে কথা দেয়। আর কিছুদিনের মধ্যেই মোহন সুমনাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। বিয়ের পর সবকিছু ঠিকঠাকই চলতে থাকে, কিন্তু কিছু মাস পর থেকেই সুমনার প্রচুর পরিমাণে চুল ঝরতে শুরু করে। দেখতে দেখতে কিছুদিন কাটে। একদিন যখন সুমনা মোহনের সঙ্গে ঘুরতে যাওয়ার জন্য রেডি হয় তখন সুমনা চুল আঁচড়াতে গিয়ে লক্ষ্য করে তার প্রচুর পরিমাণে চুল ঝরে পড়ছে। কি ব্যাপার সুমনা, তোমার মাথা থেকে এত চুল উঠে যাচ্ছে কেন? তুমি কি চুলে তেল দাও না নাকি চুলের যত্ন করো না? আচ্ছা, আমি বুঝতে পেরেছি, তুমি এত সুন্দর চুলটাকে অগোছালো করে রেখেছো, চুলের যত্ন নিচ্ছ না, সেই জন্য এরকম হচ্ছে। না মোহন, এরকম তো একদমই নয়। তুমি তো জানো আমি আমার এত সুন্দর চুলের সবসময় যত্ন করি। আর তাছাড়া আমার এই চুল তোমার পছন্দ বলে আমি সবসময় আমার চুলকে ভালোবাসি। তাহলে আজ তোমার এত এত চুল উঠছে কেন? তোমার যদি রোজ রোজ এত চুল উঠে যায় তাহলে তো ভবিষ্যতে তুমি টাকমাথা হয়ে যাবে, আর তখন কি আমি তোমাকে সাথে নিয়ে বাইরে বেরোতে পারবো নাকি? আমি কি করব বলো? আমার কি করা উচিত আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো আমার চুলের ভালোভাবেই যত্ন নিই, কিন্তু তা সত্ত্বেও এরকম কেন হচ্ছে? আচ্ছা ঠিক আছে, আমি কালকে বরং একটা চুলের ভালো ডাক্তারের কাছে যাব।
আচ্ছা এখন তাড়াতাড়ি চলো, আমাদের আবার বাড়ি ফিরতে হবে। আর হ্যাঁ, তোমার চুল কিন্তু অনেক পাতলা হয়ে গেছে, আর এটাতে তোমাকে খুবই বাজে দেখাচ্ছে, তাই তুমি চাইলে মাথাটা ঘোমটা দিয়ে নিতে পারো। মোহনের এই কথা শুনে সুমনার খুবই খারাপ লাগে, আর সেই সাথে তার কষ্টও হয়, কিন্তু কষ্ট পেলেও যে আর কিছু করার নেই। তাই সুমনা মোহনের কথা মতো মাথায় ঘোমটা দিয়ে নেয় এবং তারা দুজনে মিলে বাজার থেকে ঘুরে আসে। তারা দুজনে যতক্ষণ বাজারে ছিল ততক্ষণ মোহন সুমনার মাথা থেকে একবারের জন্য ঘোমটা পড়তে দেয়নি। তবে ঘোমটা দেওয়ার অভ্যাস না থাকার কারণে সুমনা খুবই বিরক্ত হয়। তাই সে বারে বারে মোহনকে বলতে থাকে, মোহন, এখানে তো অনেক উঁচু নিচু রাস্তা, আমি ঠোকর খেয়ে তো পড়ে যেতে পারি, এখন কি একটু ঘোমটাটা আমি তুলতে পারি? না না, ঘোমটা তোলার কথা একদম মুখে আনবে না, বাড়িতে গিয়ে একদম ঘোমটা খুলবে। এভাবেই মোহন সুমনাকে ঘোমটা দিয়ে পুরো বাজারটা ঘোরাতে থাকে। সেদিন সুমনা বাজারের কিছুই ঠিকঠাক ভাবে দেখতে পায় না। কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারা দুজনে মিলে আবার বাড়িতে ফিরে আসে। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে তারা দুজনে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা সুমনা যখন ঘুম থেকে ওঠে তখন সে দেখে যে তার বালিশে অনেক চুল ঝরে পড়ে আছে, আর এটা দেখে সুমনা খুবই কষ্ট পায়। হে উপরওয়ালা, তুমি আমার সঙ্গে এরকম কেন করছো? আমার এত এত চুল কেন পড়ে যাচ্ছে? আর দেরি করলে চলবে না, আমাকে আজকেই ডাক্তারের কাছে যেতে হবে। চুলের ভালো ডাক্তারের কাছে গিয়ে আমি ভালো ভালো শ্যাম্পু তেল নিয়ে আসবো, যাতে আমার আর একটাও চুল না ওঠে। এই বলে সুমনা সেদিন তাড়াতাড়ি রান্না বান্না শেষ করে মোহনকে খাবার খেতে দেয় এবং মোহন কিছুক্ষণের জন্যই কাজে বেরিয়ে পড়ে। আর সুমনাও তখন চুলের একটা ভালো ডাক্তারের কাছে যায়। ডাক্তারবাবু, দেখুন না আমার চুলের কি হয়েছে, কেন বলুন তো আমার এত চুল ঝরে পড়ছে? আমি তো আমার লম্বা সুন্দর চুলটাকে সবসময় যত্ন করে রাখি, কিন্তু তাতেও এরকম কেন হচ্ছে? একবার যদি চিরুনি দিয়ে মাথা আঁচড়াই তাহলে তো চিরুনি পুরোপুরি চুলে ভর্তি হয়ে যায়, আর ঘুম থেকে উঠে বালিশে পুরো চুল ভর্তি থাকে। এভাবে যদি রোজ চুল উঠে যায় তাহলে তো কিছুদিনের মধ্যে আমি একদম টাক মাথা হয়ে যাব, তখন তো আমাকে দেখতে খুব বাজে লাগবে। দেখুন, আমার মনে হচ্ছে যতটা সম্ভব আপনার অ্যালোপেসিয়া ধরা পড়েছে। আমার কাছে এই রোগের কোনো ওষুধ নেই, হয়তো কোনো বড় নার্সিংহোমে আপনি এই রোগের ওষুধ পেয়ে যেতে পারেন। ডাক্তারবাবুর কথা শুনে সুমনা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে সুমনা মনে মনে খুবই দুশ্চিন্তা করতে থাকে, কারণ নার্সিংহোমে চিকিৎসা করতে গেলে সেখানে অনেক টাকার প্রয়োজন পড়বে। সেই জন্য সুমনা পিছিয়ে পড়ে। ঠিক এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। একদিন মোহন সুমনাকে বলে, সুমনা, আজ বাড়িতে আমার কয়েকটা বন্ধু আসবে ডিনার করতে, তুমি ওদের জন্য রান্না বান্না করে রেখো, কেমন? কিন্তু মোহন, আমি আমার এই মাথা নিয়ে কিভাবে ওদের সামনে যাব? দেখো আমার মাথার কি অবস্থা। এমা, সত্যিই তো দিনের পর দিন তোমার চুল কোথায় গায়েব হয়ে যাচ্ছে। এই রে, সুমনাকে তো আমার বন্ধুদের সামনে আনা যাবে না। যদি এরকম অবস্থায় আমার বউকে ওরা দেখে তাহলে তোর আমাকে নিয়ে অনেক হাসাহাসি করবে। এক কাজ করি, সুমনাকে বরং মায়ের বাড়িতে পাঠিয়ে দিই। সুমনা, আমার মনে হচ্ছে তুমি যদি মায়ের বাড়ি থেকে 2 দিনের জন্য ঘুরে আসো কেমন হয় বলো তো? তুমি তো অনেকদিন হলো মায়ের বাড়িতে যাওনি, দেখবে ওখানে গেলে তোমার হয়তো মনটাও ভালো হয়ে যাবে। তুমি ঠিকই বলেছো মোহন, ঠিক আছে, আমি তাহলে এখনই বেরিয়ে পড়ছি, কালকে সকালে ফিরে আসবো। বাড়িতে তো কেউ নেই, তোমাকেই রান্না করতে হবে, আবার তোমাকেই কিন্তু টিফিন প্যাক করে নিতে হবে। আমি বেশি দিন থাকবো না, কালকেই চলে আসবো। এই বলে সুমনা ব্যাগ রেডি করে নেয়। কিছুক্ষণ পর সুমনা তার মায়ের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে, আর এদিকে মোহন নিশ্চিন্ত হয়ে যায়। রাত্রিবেলা মোহনের বন্ধুরা বাড়িতে আসে, আর মোহন বাইরে থেকে খাবার অর্ডার করে। মোহন এবং তার বন্ধুরা একসঙ্গে খাওয়া দাওয়া করে এবং কিছুক্ষণ পর মোহনের বন্ধুরা যে যার মতো বাড়িতে ফিরে যায়। মোহনের বন্ধুরা বাড়ি থেকে চলে যাওয়ার পর মোহন তার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই দেখতে দেখতে সকাল গড়িয়ে দুপুর হয়ে আসে। দুপুরবেলা কলিং বেলের আওয়াজে মোহনের ঘুম ভাঙে। উফ, আজকে এত দেরি হয়ে গেল, আর ভালো লাগে না, অনেক দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। দেখি আবার কে এলো। এই বলে মোহন বিছানা থেকে উঠে দরজা খোলে। মোহন দেখে যে তার সামনে সুমনা এবং তার ছোট বোন পলি দাঁড়িয়ে আছে। সুমনা, তুমি এসে গেছো? আমি তো এইমাত্র ঘুম থেকে উঠলাম, কিন্তু এ কি, এ আমি কি দেখছি? তোমার মাথার চুল কোথায়? আর তো নেই বললেই চলে। দেখো, তোমার বোনের তো এরকম হয়নি, তোমার বোনের কত সুন্দর লম্বা চুল। মোহনের এই কথা শুনে সুমনা কিছুই বলতে পারে না, সে চুপচাপ নিজের কাজে লেগে পড়ে। এদিকে মোহন তার একমাত্র ছোট শালীর সঙ্গে ইয়ার্কি ঠাট্টা করতে শুরু করে। পলি, তোমার কত সুন্দর ঘন চুল, এই চুল আমার অনেক পছন্দ হয়েছে। জানো তো, তোমার দিদির যদি এরকম চুল থাকতো তাহলে আমি তোমার দিদিকে ছাড়া আমি আর কারোর দিকে তাকাতাম না, কিন্তু এখন আর তোমার দিদির দিকে তাকানোর ইচ্ছাই করে না। ওই টাকমাথা বই দিকে কি তাকাতে ভালো লাগে বলো তো? কি আর করা যাবে, আর তাছাড়া জামাইবাবু, যখন তুমি আমার দিদিকে পছন্দ করেছিলে তখন তো দিদির সুন্দর চুল ছিল,
এখন যদি চুলগুলো ঝরে পড়ে যায় তাহলে তো আর কিছু করার নেই। তাছাড়া এই রোগটাই তো এমন, আস্তে আস্তে দিদি সব চুল উঠে যাবে। এখন যে কটা আছে সেটাও আর থাকবে না। এভাবেই তারা দুজনে মিলে গল্প করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে। এদিকে মোহন পলির চুল দেখে তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। আর যতই দিন যেতে থাকে আর ততই সুমনার টাক মাথা হতে থাকে। একসময় সুমনার মাথায় আর একটাও চুল থাকে না, সে পুরোপুরিভাবে টাক মাথা হয়ে যায়। আর তারপর থেকে মোহন যেন সুমনাকে সহ্য করতে পারে না। সে সবসময় পলিকে সময় দেয় আর তার সঙ্গে বেশি কথা বলে। এমনই একদিন, জামাইবাবু চলো না, আজকে আমরা দুজনে মিলে আইসক্রিম খেয়ে আসি, কারণ আজকে আমার আইসক্রিম খাওয়ার খুবই ইচ্ছা করছে। হ্যাঁ পলি, নিশ্চয়ই নিয়ে যাব। চলো চলো, দুজনে মিলে কোথাও গিয়ে আইসক্রিম খাওয়াবে মজা করে। আর তোমাকে আমি একটা ছোট পার্কেও ঘুরতে নিয়ে যাব, ওখানে তোমার খুব ভালো লাগবে। তাহলে তো খুব মজা হবে, কতদিন হলো আমি ঘুরতে যাইনি, আজকে তাহলে তোমার সঙ্গে ঘুরতে যাব। ঠিক এমন সময় পলি এবং মোহন যখন ঘুরতে যাওয়ার প্ল্যানিং করে তখনই সেখানে সুমনা চলে আসে। তাহলে কি তোমরা দুজনে আইসক্রিম খেতে যাওয়ার কথা বলছো? চলো না, আমারও খুব ইচ্ছা করছে, আমিও তোমাদের সঙ্গে আইসক্রিম খেতে যাব। আমি কি যেতে পারি তোমাদের সঙ্গে? সুমনা, তুমি কেন যাবে? আমি আর পলি যাব, তোমার জন্য আইসক্রিম বাড়িতে নিয়ে চলে আসবো। তুমি বাড়িতেই থাকো, তোমাকে আমাদের সঙ্গে যেতে হবে না। পলি চলো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। এই বলে মোহন পলিকে নিয়ে আইসক্রিম খেতে চলে যায়। মোহন এবং পলি তারা দুজনে মিলে বাজারে ঘোরাফেরা করে এবং আইসক্রিম খায়। আইসক্রিম খাওয়ার পর তারা দুজনে মিলে একটা পার্কে চলে যায়। পলি, তোমাকে একটা কথা বলার ছিল। আসলে আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। তোমার এই লম্বা চুল আমার মন কেড়ে নিয়েছে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। জামাইবাবু, এটা তুমি কি বলছো? তুমি আমার দিদির বর, আর আমি তোমাকে কিভাবে পছন্দ করতে পারি? আচ্ছা ঠিক আছে, ওসব কথা না হয় পরে হবে, এখন চলো, দিদি বাড়িতে একা আছে। এই বলে পলি তার জামাইবাবুর সঙ্গে বাড়িতে চলে আসে। সেদিন মোহন তার মনের কথাটা পলিকে জানিয়ে দিয়েছিল, কিন্তু পলি কোনো উত্তর না দেওয়ায় মোহন মনে মনে চিন্তা করতে থাকে। এখন মাঝে মধ্যে মোহন পলিকে নিয়ে এখানে ওখানে ঘুরতে যায় আর পলির জন্য নানান রকমের জিনিসও কিনে নিয়ে আসে। এমনকি মোহন তার স্ত্রীর কথা একবারের জন্য ভাবে না। মোহন পুরোপুরিভাবে সুমনাকে ভুলে যায়। আর সেই জন্য সুমনা মনে মনে ভাবে, আমার মনে হচ্ছে মোহন আমার বোনের সঙ্গে কিছু একটা গন্ডগোল করছে। না না, মোহন এমন কি করে করতে পারে? আমি কি ঠিক ভাবছি নাকি ভুল ভাবছি? মোহন আর আমার বোনের মধ্যে কি সত্যিই কিছু চলছে? না না, এরকম হতে পারে না, কিন্তু হতেও তো পারে। মোহন আমার দিকে আর দেখেই না, সবসময় আমার বোনের পেছনেই পড়ে থাকে। আমার বোনের জন্য খাবার নিয়ে আসে আর আমার বোনকে এখানে ওখানে ঘুরতে নিয়ে যায়। তাহলে এসবে কি প্রমাণ হচ্ছে? এসব কথা ভাবতে ভাবতেই সুমনা খুবই কান্নাকাটি করতে থাকে। এভাবেই আরো কিছুদিন কাটে। মোহন এখন পলির সঙ্গে মাঝে মধ্যে রাত্রিবেলা ছাদে দেখা করে, আবার কখনো তাকে পার্কে নিয়ে যায়। এভাবেই মোহন পলির সঙ্গে সময় কাটাতে থাকে, কিন্তু পলি মোহনকে তার প্রশ্নের এখনো কোনো জবাব দেয় না। এভাবেই মোহন পলির পেছনে পড়ে থাকে। পলি, আমি তোমাকে কিছু একটা বলেছিলাম, তুমি এখনো সেটা জবাব দিলে না আমাকে। এখন তো অন্তত বলো তুমি কি চাও? তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমার মতো মানুষকে কিভাবে বিয়ে করতে পারি? যেই মানুষটা আমার দিদির চুল দেখে আমার দিদিকে পছন্দ করেছিল, আর সেই চুল ঝরে পড়ে যেতেই দিদির দিকে তুমি আর ফিরেও তাকাও না, সে এখন অন্য মেয়ের দিকে তাকিয়ে বসে আছে। আর যদি এরকমটা আমার সঙ্গেও হয়, যদি সুন্দর লম্বা ঘন চুল আমারও ঝরে পড়ে, তখন কি হবে? তখন তো তুমি আমাকেও ছেড়ে দেবে। আমাকে ছেড়ে তখন অন্য আর একটা বিয়ে করবে। কি হলো, তুমি আমার কথা জবাব দাও। এই শুনে মোহন আর কিছু বলতে পারে না। পরের দিন পলি তার দিদিকে একটা বিউটি পার্লারে নিয়ে যায়, আর সেই পার্লার থেকে সুমনাকে খুব সুন্দর লম্বা ঘন চুলের এক্সটেনশন করে দেওয়া হয়। সেই চুলের এক্সটেনশন লাগানোর পর সুমনাকে দেখতে অনেক সুন্দর লাগে। তোকে অনেক ধন্যবাদ জীবন, তুই আমার এত বড় একটা সাহায্য করলি। এটার কথা তো আমার মাথায় ছিল না। আমি ভাবতাম হয়তো হেয়ার এক্সটেনশন করতে অনেক টাকা লাগবে, কিন্তু আজকে তোর জন্য আমাকে আবার আগের মতো সুন্দর দেখতে লাগছে। আমি অনেক খুশি দিদি। আমি এটাই চাই যে তুই সবসময় খুশি থাক, আর সেই জন্যই আমি তোর হেয়ার এক্সটেনশন করে দিলাম। আচ্ছা, এবার বাড়ি চল। এই বলে তারা দুই বোন বাড়িতে ফিরে যায়। বাড়িতে এসে পলি তার দিদিকে বলে, দিদি এবার আমাকে বাড়ি যেতে হবে। ওদিকে মা আমার জন্য অপেক্ষা করছে, তাই না? অনেকদিন তো হলো আমি এখানে আছি। এই বলে পলি সেদিন বিকালবেলা বাড়িতে চলে যায়।
মোহন বাড়িতে এসে যখন সুমনার এত সুন্দর ঘন লম্বা চুল দেখে তখন সে আবারও সুমনার প্রেমে পড়ে যায় এবং সে নিজের ভুল বুঝতে পেরে সুমনাকে আবার ভালোবাসতে শুরু করে। এভাবেই তারা আবার আগের মতো হাসি খুশিতে দিন কাটাতে শুরু করে।